স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। শরাফত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছেও সকলে। তবে শাওন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে শরাফত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করলেন। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। একথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুরে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এই বাড়ির সকলে তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুলল তারা নাছোড়বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলেই মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে শোনো? এভাবেই কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবে ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধক মাথা নাড়ল। এরপর শুকনো ঢোক গিলে অশ্রু ভরা চোখ তুলে ফোপাতে ফোপাতে বলল, সরি সরি আপু, আমার জন্য আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগা মাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসল। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করল, কে নোংরা কথা বলছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে থামিয়ে দিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আউলা ঝাউলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধ বুদ্ধি হবে তোর? ছায়ন ভাইয়ের রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেক টার্গেট, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইয়ের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখেই থাকে কিভাবে আমাদের হেনস্থ করা যায়। এই কাজটা ঠিক করিসনি শোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাই কিছু বললো না কেন আমাকে? সব সময় শুদ্ধ ভাই কেন মারে, কেন বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে, এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বললো না, অথচ শুদ্ধ ভাই চেলাঘাট দিয়ে কত মারলো, ফোনটা ভেঙে ফেললো। কেন কেন আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথাগুলো বলতে, নাকি জানতাম সামান্য ব্যাপারটাকে এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, থরবর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে তুই সেটাই করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানে সব রাগ গিয়ে পড়ল শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে না? বলেছে কখনো আমাদের তিন বোনকে সব সময় ধমকের উপর রাখে? সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুর করে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা, সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগেই শখ তার মুখে খাবার পুরে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোকমা খেয়ে শীতল শখকে বলল, আপু, কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে।
আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপরে বলবি জীবনেও আর এইসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। হুম। মন খারাপ করিস না শোনা, এসব টিকটক ভালো কাজ না। টিকটক থেকে মানুষ বিপদে চলে যায়। ভিউ, ফ্যান, ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মোড়াতে মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুধু ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস। মাথা ঠান্ডা কর। তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটা অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্যই শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? মারুক বকুক, মনে রাখবি আমাদের ভাইয়ারা আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। হুম। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধ রুমের দরজায় অবধি ঘুরে এলো। সত্যি সত্যিই শুদ্ধ নেই। সায়নের রুমেও দরজা বন্ধ, তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকালের কাজ হাতে, আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পরে দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। শারাফাত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, সাম্য, সৃজনের পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা, এবং এত মানুষের ভিড়ে তারাই যেন চলচল করছে। শাওন নিচে নামেনি, কারণ তার হাতে পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি, কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনেদের উৎসাহে শুদ্ধর রুমের দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনেদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়? শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো, তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবার কথা বাড়ালো না, সাড়াও দিল না। তবে শাওন তার রুম থেকে চেঁচিয়ে বলল, শীতল, এদিকে আয়। শাওনের ডাকে শীতল শুদ্ধর বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে শাওনের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। শাওন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত হাঁকডাক কিসের? পাগলটাকে আবার কি পেয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না, ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোর বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করেছিস করেছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। আর হবে না। গুড। আর এসব নিয়ে মন খারাপ করতে যেন না দেখি, আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আর একজন না হয় পরে সামলানো যাবে। এ কথা ভেবে সে শাওনের রুম থেকে বেরিয়ে বোনেদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গাল গল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো।
মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে, যারা আছে কাল সকালে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ল। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়েছে। এ কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। ওদের বাবা চাচাদের থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে ওর মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে। এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। এ কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসি হাব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দিনই তো, 3 পাগলের জন্য অল্প কিছু খাবার দিয়ে দিয়েছি, ওরা তো আর এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। অনেক সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনেদের উদ্দেশ্যে করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধর রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। এই যে মিস, শাহিরার ভাই কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকেই জিজ্ঞাসা করা হয়েছে, কারণ শাওনের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক। কোনো প্রয়োজনে শাওনকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবে মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারণ কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে শাওনের রুমের দরজায় নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সাথে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর শাওনের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। এদিকে শখ এক নাগারে নক করেই যাচ্ছে। এজন্যই শায়নকে ডাকতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও শাওনের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর শাওন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করাও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর শাওন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সাথে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টি কে? চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিনি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণের ক্লাস নেই, যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট হয়ে
করে ফেলেছি আজকে। আচ্ছা, যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই শাওন তাকে পুনরায় ডেকে উঠল। এই শোন, টাকা নিয়ে যা। বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। কথা বলে শাওন 1,000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আমু আমু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মাকে বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। চক চকে 100 টাকা নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে শিমিন চৌধুরী কিছু বলার আগেই সিতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই, তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। ওর মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে কিনা কে জানে। একদিকে লেট করলে সবই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোন কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সিতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতর এসো। সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সিতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়ের দিকে। 3টে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দর নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে। এই জন্যই কি তাদের বাবা তাকে বলেছিল? যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও 2 ভাই ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন চোখ দুটো তুলে নিবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে তো এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আচরও গায়ে লাগতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত হয় না। যতটুক জানি সে কারুর গায়ে হাত তোলে, হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলা চুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল ওর বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সিতারার সঙ্গে শাওনের রুমে এলো। শাওন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে, যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে স্বাদের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই শাওন বলল, আহনাফ, তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল।
শাওনের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ শাওনের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। শাওন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ শীতল স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিকশা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়েই গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিকশা পেয়ে তারা চট জলদি উঠে বসলো। শীতল ছোট বিধায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে কেমন যে লাগে, যে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4 তলার ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস হয়ে গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটল জারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনও দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বায়ের মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুব খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে আছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ ঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবোতে চিবোতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে তুলে ধরেছে দেখে সে আর গেল না। চেনে না জানে না, আর অনেকেই সাহায্য করছে। সে ছোট্ট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক। মাত্র কিছুদিন হলো বাংলাদেশ এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে দেখছে শুধু। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো কখনো নিজেরা নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহল বশত তাকিয়ে আছে শীতলের কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাই আর বেস্ট ফ্রেন্ড কামরান ভাই। কামরান? এ আবার কেমন নাম? এটাই নাম। কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। আর উনি ছোটবেলায় না যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিল রেখে ওনার নাম রাখা হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত শাওনকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষে দাঁড়িয়ে দেখতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেঝো? হুম,
বল, জরুরি কিছু? বড় ভাবি বলছিলাম যে সায়ানের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এই কথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে, বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখবো, ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বুঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ান আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলে, কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না, ডাকেও না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরের রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরো, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে। কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, আর না পারি ছেলের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমার দুই ছেলে মুখে কুলু পেটে বসে থাকে। সায়ন ফাজলামি করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালী। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোপ না গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারেনি। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে 5টা। তারপর পালা দিয়ে দলা মলা করে পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখনো হলো না? আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো এক হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পশটা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছিলি না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো এ কথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মনা হয় কিভাবে মহিসিমি? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলে তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছুর কিছু ব্যাপারে নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথায় সিমিন মুখ কাঁচু মাচু করে জানালো উনিই নিয়ে যাবেন। এরপর 3 যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উথলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামনে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা?
তোমার বাসায় তোমার গেস্ট আসছে, তুমি না থাকলে কিভাবে হয়? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এলে তাহলেই হবে। হুম। মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই উনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন, আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি, নরম ঘাসের উপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখন বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে, রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না নিতে পারলেই নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। ওহ, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে না, খবরদার বলছি ওনার নামও মুখে নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই আমার। কপালই খারাপ ভাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু? ব্যাঙের সাঁতার নিচে কিভাবে বছরের পর বছর বসবাস করা যায় সেই গবেষণাই চালাচ্ছে উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো, সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলা কাঠের বাড়ি না আরো ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার, টেস্ট কর, খুব ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়ার গিফট। সায়ন ভাই বলেছে সুস্থ হলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে। কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারই ভীষণ পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব, সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চেলা কাঠের বাড়ি। এবার এসে কবে কার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না। সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। চারবারের বেলায় কল তুলে গম গমের সুরে বলে উঠল, সোয়াইব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব, ভালো হয়ে যান। ভালো হতে না টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চেলা কাঠ দিয়ে দুঘা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। কথা বলে সুন্দর করে শীতল হাসলো। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বলতে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছে।
মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাঁতরেল এক স্যার এখানে উপস্থিত হন।